আকাশটা ছুটে যায় স্বপ্নে জানালায়, অসীমে রেখেছে হাত বাড়িয়ে, জীবনের ছবিটাতে বিশ্রম তুলিতে মারফিকে তুমি আপন করে নাও, কাছে টেনে নাও, দেখবে ও খুব ভালো ছেলে। ইমরোজ ভাই আমাকে ফোন করেছে কেন? আমি ভালো নেই রঙ্গনা, তোমার বিয়ের খবর শোনার পর থেকে আমি একেবারেই ভালো নেই। পাগলের মতো কথা কেন বলছেন ইমরোজ ভাই? আমি সত্যি পাগল হয়ে গেছি রঙ্গনা। বিয়ে করে একটা বাচ্চা পেয়ে গেল, এখন ধৈর্য ধরে তাকে মানুষ করো, কি আর করা। আপনারা এতদিনে মানুষ করতে পারেননি, এখন আমার মানুষ করতে হবে, এই তো। আমরা আসলে মারফির দেখাশোনা করার জন্য এত ভালো লোক খুঁজছি। তাই আমরা ডিসাইড করলো একটা সাধারণ বাড়ির মেয়েকে মারফির বউ করে নিয়ে আসবো। তুমি হচ্ছ সেই সাধারণ মেয়ে, যে কিনা মারফি টেক কেয়ার করবে। ইউ আন্ডারস্ট্যান্ড? Yeah, I understand. তার মানে আপনার কথা মতো আমি যদি আমার দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারি, তাহলে আমি এই বাড়ি থেকে চলে যেতে পারবো। এত সহজ ভেবো না রঙ্গনা। তুমি পারবো না বলেই কিন্তু তোমার হাজবেন্ডকে ছেড়ে চলে যেতে পারো না। মামনি তোমাকে এত সহজে ছেড়ে দিবে না, ট্রাস্ট মি। কিন্তু এ বাড়ি থেকে আমি চলে গেলে আপনি তো খুব খুশি হন, তাই না? কেন? তুমি চলে গেলে মেহরিন খুশি হবে কেন? কেন খুশি হবে তা আমি জানি না, কিন্তু আমার কেন যেন মনে হয় আমি চলে গেলে মেহরিন আপু খুব খুশি হবে। ঠিক না মেহরিন আপু? তুমি চলে গেলে, আই মিন তুমি এ বাড়ি ছেড়ে চলে গেলে আমি কেন খুশি হব? আমি তো আরো চাই তুমি এ বাড়িতে থেকে। কারণটা আমি জানতে চাই আপু। আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে কারণটা আপনি আমাকে বলুন। না হলে আমি নিজেই কারণটা খুঁজে নেব। নো, কারণ খুঁজে বের করার কোনো দরকার নেই। রঙ্গনার মাথায় কিন্তু বুদ্ধি আছে মেহরিন, কথা এবার ঝাঁজও আছে, তুমি একটু সাবধানে কথা বললো। কারণটা তোমাকে জানতে দেয়া যাবে না রঙ্গনা, কারণ জানলে
তুমি আর এই বাড়ি থেকে কোথাও যাবে না, আর তুমি থাকলে আমাদের কারোরই কিছুই থাকবে না। সো তোমাকে এ বাড়ি থেকে চলে যেতেই হবে। আমি তোমাকে এ বাড়ি থেকে তাড়াবই। ট্রাস্ট মি। আরে কে রে কে রে কে রে খাবার সব সালাম করে নাকি কে? ও ববি, তুই কখন এলি? এই তো দাদি, ভুল হয়ে গেছে। ওই নিয়ম কানুন সব ভুলে গেছি। ওই শয়তান বেটার সংসার করতে গিয়া সব ভুলে গেছি। এখন বলছি শয়তান বেটা, গাল দিচ্ছি। 2 দিন পর তোর বাড়িতে গিয়ে আবার উঠবি। না না দাদি, আমি মরে গেলে ওই বেটার ঘরে আর যাব না। বেটা একটা শয়তান, খালি নেশা করে আর হাইরে মার দেয়। আর শাশুড়িটা একটা বজ্জাত দাদি, খালি গালমন্দ করে। ঠিক আছে, যা গিয়ে ম্যাডামের সাথে দেখা কর, হাত মুখটা ধুয়ে নিয়ে যা। ম্যাডামের সাথে দেখা হয়েছে দাদি। ওই গেট দিয়ে ঢোকার সময় এই ম্যাডাম, চাচা, আসিফ ভাই সবাই অফিসে যাচ্ছে দেখলাম। ঠিক আছে, তাও যা, আপনাদের কিছু খেয়ে নে গা। ঠিক আছে দাদি, আমি পরে খাবো, আপনার খাওয়া শেষ হোক। চুলটা নিয়ে বস, খেয়ে নিচ্ছি। হ্যাঁ আচ্ছা দাদি। তারপরে মামা ভালো আছে সব বাসায়? আমি দিচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ভালো আছি পার্থ সাহেব, আপনি? আমার ভালো থাকা তো এখন পুরোপুরি আপনার উপর নির্ভর করছে ম্যাডাম। সেটা কিরকম? এই তো মানে জোয়ারদার গ্রুপ অফ কোম্পানিজের সাথে আমার কন্ট্রাক্টটা সই হয়ে যাওয়া মানেই তো আমার ভালো থাকা। সেটা পার্থ সাহেব আজই হয়ে যাবে। ম্যানেজার সাহেব আজ যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনাকে আসতে বলবেন। থ্যাংক ইউ ম্যাডাম। কিন্তু অন্য একটা নতুন ঝামেলা মনে হচ্ছে তৈরি হচ্ছে পার্থ সাহেব। অন্য ঝামেলা? কি ঝামেলা ম্যাডাম? সেটা আপনাকে পরে বলছি, আগে আপনি আমাকে বলুন তো, হাশিম সাহেব আপনাদের অফিসে এসেছিলেন আর আপনার সাথে কি একটা বোঝাপড়া হয়েছে? না ম্যাডাম, কোনো সমঝোতা হয়নি। তবে হাশিম সাহেব অফিসে এসেছিলেন। উনি মানসিকভাবে খুব ভেঙে পড়েছেন। মেয়ের বিয়েটা উনি মেনে নিতে পারছেন না। পার্থ সাহেব, আমি জানি ওনার মেয়েও এখন মেনে নিতে পারছে না। যাকে মেনে নিতে তো একটু সময় লাগবেই। ওই ঝামেলার কথা কি যেন বলছিলেন ম্যাডাম? আচ্ছা, আপনি আমাকে বলুন তো, হাশিম সাহেব এই অডিট রিপোর্টে ভুল ছিল জেনে কেমন প্রতিক্রিয়া দেখালেন? রিঅ্যাক্ট করেছে, কিন্তু খুব একটা বেশি না। ওই যে বললাম না ম্যাডাম, মানসিকভাবে উনি খুব ভেঙে পড়েছেন। ওনার মেয়ে কিন্তু খবরটা পেয়ে খুবই ক্ষেপে গেছেন আর বলছেন যে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। বলেন কি ম্যাডাম, কি ব্যবস্থা নেবে?
না না পার্থ সাহেব, এখনই ভয় পাবেন না, আমি তো আছি। দেখি বৌমাকে বুঝিয়ে কি করতে পারি। হ্যাঁ বোঝান, তা না হলে আমি আপনি দুজনেই ফেসে যাব। আপনি বরং একটা কাজ করেন, হাশিম সাহেবের সাথে বসে একটা মীমাংসা করে ফেলেন। প্রয়োজন হলে মানহানির জন্য ক্ষতিপূরণ দেওয়ার একটা প্রস্তাব দেন। মানহানির মামলা যদি হাশিম সাহেব করে বসেন তাহলে কিন্তু আমরা খুব ঝামেলায় পড়ে যাব। ওকে ম্যাডাম, আমি এক্ষুনি হাশিম সাহেবকে ডেকে আনছি। কিন্তু কত টাকা দেবো ম্যাডাম? দেখেন, বসে দেখেন, 20-30 লাখ যতটা লাগে দিয়ে দেন। তবুও যেন উনি আর ওনার মেয়ে কোর্টে না যান। ওকে ম্যাডাম, ওকে। কত টাকায় মীমাংসা হয় সেটা আমাকে জানাবেন, আমি পাঠিয়ে দেবো। জি ম্যাডাম, জি। খোদা হাফেজ। এরকম কিছু হতে পারে এটা তো কখনো মাথায় আসেনি। আল্লাহ, খুব বড় ঝামেলা জড়িয়ে গেছি তো। কি বলে, আমার কথা তুমি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। কিন্তু স্যার, আমি কার কথা শুনবো স্যার? কার কথা শুনবো মানে স্যার, আপনার কথা শুনলে আসিফ স্যার ক্ষেপে যাবে, আবার আপনার কথা না শুনলে আপনি আমার উপরে ক্ষেপে যাবেন। আমার চাকরিটাই হয়তো চলে যাবে। আমি কার কথা শুনবো স্যার? তোমার কি মনে হয় কার কথা তোমার শোনা উচিত? এটাই তো কঠিন প্রশ্ন স্যার। তবুও প্রশ্নটার উত্তর তোমাকেই দিতে হবে, তাই না? জি স্যার। তাহলে উত্তর দাও, কার কথা তোমার শোনা উচিত? আমার তো মনে হয় স্যার আপনার কথা শোনা উচিত। আবার মনে হয় আসিফ স্যারের কথাও শোনা উচিত। ওকে, তাহলে তুমি আসিফের কথা শোনো। কি বলে, ওর ইচ্ছা মতো চল, আমার কথা তোমাকে শুনতে হবে না। ওকে, তুমি যাও 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 বলছি। স্যার, স্যার এটা আপনি কি বলছেন স্যার? আমি জানি আপনার কথা না শুনলে আমার চাকরি থাকবে না। চাকরি থাকবে কি থাকবে না সেটা তুমি ভালো জানো। আমার যা বলার আমি তা বলে দিয়েছি। এখন কি বলে, তুমি কি করবে সেটা তুমি জানো। স্যার, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করি। না না, তোমার কোনো রিকোয়েস্ট আমার শুনবো না, তুমি এখন যাও। স্যার,
একটা কথা শুনুন স্যার। কি বলতে চাও বলো। স্যার, আপনার কথা না শুনলে আমার চাকরি থাকবে না সেটা আমি জানি। ওদিকে আসিফ স্যারও খুব রাগী মানুষ, আমি ওনাকে ভয় পাই। স্যার, আপনি যদি আমাকে একটু সাহায্য করতে পারেন স্যার। কি বলতে চাও বলো। স্যার, আপনি একটু আসিফ স্যারকে বলবেন উনি যেন আমাকে ক্ষমা করে দেয়। স্যার, আপনি তো স্যার আপনি তো সব কিছু জানেন স্যার। চাকরিটা না থাকলে আমার মাকে নিয়ে আমি কোথায় যাব, কি করব? আসিফকে তো আমি বলবোই, কিন্তু কি বলে তোমাকেও কিন্তু সাবধান হতে হবে। আর বিষয়টা যদি চেয়ারম্যান ম্যাডামের কানে যায় তাহলে কি হবে বুঝতেই পারছো। স্যার, স্যার কি বলছেন আপনি? আপনি থাকতে চেয়ারম্যান ম্যাডাম, প্লিজ স্যার। তুমি এখন যাও, আর একটা কথা বলবে না, তুমি যাও যাও বলছি। ওয়ালাইকুম আসসালাম। কাকে দিন আপনার? সেটা কি আমার আপনাকে বলতে হবে? জি ম্যাডাম, এই বাড়িতে ঢুকতে হলে আমাকে বলতে হবে। আপনি কার কাছে আসছেন বলেন। ও, আমি একটু এসান সাহেবের আম্মার সাথে একটু দেখা করতে চাই। এসান স্যারের আম্মার কাছে? বড় ম্যাডাম তো বাইরে কারোর সাথে দেখা করেন না। আমার সাথে করবেন, আমি ওনার আত্মীয়। গেট সাহেব। আমি এখন যথেষ্ট বড় হয়েছি, এখন মামুনির যা বলার আমাকে বলবে। তুই কোনোদিন কোনো বাধা মেনে নিস না। চাচ্চু, তুমি তোমার লাইফে যা যা করেছো সেটাই শুধু ভাবো। আমি এসেছিলাম আপনার ছোট ছেলের কাছে। এহসানের সাথে তোমার পরিচয় কিভাবে? ওনার সাথে আমার পরিচয় 1-1.5 বছরের মতন হবে। আপনার কথা কেন যেন আমার কাছে গোলমেলে মনে হচ্ছে। আপনার চাচার সাথে আসলে আমি কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি, সেজন্যই আমাকে আসতে হলো। ভাবি, ওনাকে দেখেই মনে হচ্ছে উনি একদম মিথ্যে কথা বলছে।